আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গেমাররা একটু নড়াচড়ে বসেন, কারণ আজকে আমি আপনাদের সামনে TP-লিঙ্কের একটা গিগাবিট রাউটার, আপনি এটাকে গেমিং রাউটারও বলতে পারেন, এরকম একটা রাউটারের সাথে পরিচয় করাই দিব। বেশ আনকমন একটা মডেল। এটা আনকমন বললাম এই কারণে, এটা নিয়ে খুব বেশি একটা ভিডিও আপনি ইউটিউবে পাবেন না, বাংলায় তো অবশ্যই পাবেন না, আবার খুব বেশি মানুষ যেটা ব্যবহার করতেছে বিষয়টা এরকমও না। দারুণ অ্যাট্রাকটিভ লুকস, স্পেসিফিকেশন, সফটওয়্যার ফিচার, সেই সঙ্গে মারদাঙ্গা পারফরমেন্স থাকা সত্ত্বেও কেন জানি ইউজাররা এই মডেলটা একদমই পারচেস করতে চায় না। তো বলেন তো এটা সম্ভাব্য কী কারণ হইতে পারে? খুব সম্ভবত আপনিও সেটাই চিন্তা করতেছেন যেটা কিনা বাকিরাও চিন্তা করে। ভাই, এত দাম দিয়া 3 এন্টিনা রাউটার কেন কিনতে যাব, যেখানে এর অর্ধেক দামে 5-6 এন্টিনাওয়ালা রাউটার পাওয়া যাইতেছে? বিষয়টা কিন্তু একেবারেই সত্য, বাট এখানে আপনি একটা ভুল করতেছেন। কি ভুল করতেছেন এই বিষয়টাতে একটু পরে আসতেছি। তার আগে আপনি আরও একটা যে ভুল করেছেন সেটা হচ্ছে, আপনি খুব সম্ভবত রাউটারের এই স্পেসিফিকেশনের দিকে আপনি তাকান নাই, অথবা আপনি এটা সম্পর্কে কোনো কিছু জানেন না। তো রাউটারটা যদি সামহাও আপনি কিনেই ফেলেন, তাহলে ডেফিনেটলি এটার আনবক্সিংটাও আপনাকে করতে হবে। তো আনবক্সিং করার আগে বিছানা বা চেয়ারের উপরে শক্ত করে বসে নেবেন, আর না হলে আপনি এটা দেখার পরে মাথা ঘুরে পড়েও যেতে পারেন। জাস্ট অ্যামেজিং একটা লুকস। রাউটার যে এত সুন্দর হয় আপনি এটারে না দেখলে আসলে বিশ্বাসই করতে পারবেন না। রাউটারের কালার তো দেখেই বুঝতে পারতেছেন, একদম চকচক করতেছে। উপরটা গ্লোসি ব্ল্যাক, আর এখানে এরকম আড়াআড়ি দুইটা গ্রুভ আছে। এগুলো সৌন্দর্য বর্ধনের পাশাপাশি রাউটারের জন্য ব্রিদিংয়ের কাজটাও করে, আর এই জন্য নিচের দিকেও যথেষ্ট পরিমাণের ভেন্ট দেওয়া আছে। রাউটারের পেছনের দিকে টোটাল 4টা বাটন দেওয়া আছে। এই যে এটা দিয়ে অন অফ করবেন, এইটা দিয়ে কোনো গ্যাঞ্জাম পাকলে রাউটারটা রিসেট করে দিবেন। আর একদম এই পাশে দেখেন আর একটা বাটন দিছে, এইটা দিয়ে WPS আর ওয়াইফাই অন অফ এই দুইটা কাজ একসাথে করতে পারবেন। সামনের দিকে খেয়াল করেন, টোটাল 10টা লাইট ইন্ডিকেটর দেওয়া আছে। এগুলো দিয়ে পাওয়ার, 4টা ল্যান, ইথারনেট স্ট্যাটাস, 2টা ওয়াইফাই ব্যান্ড, USB ইত্যাদি ইত্যাদির স্ট্যাটাস বুঝতে পারবেন। এই যে উপরের দিকটা খেয়াল করেন, মাঝখানে TP-লিঙ্কের ব্র্যান্ডিং, আর সামনের দিকে AC1900 লেখা। ভাই, অস্থির একটা লুকস বানাইছে। কিন্তু এটার উপরের দিকে আপনার যদি হাতের টাচ লাগে তাহলে কিন্তু পুরাই শেষ, কারণ ফিঙ্গারপ্রিন্ট কালেকশন করার ক্ষেত্রে এই বান্দার কিন্তু কোনো জুড়ি নেই। বিশ্রী একটা অবস্থার সৃষ্টি হবে, বাট এতটুকু যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে আমার ধারণা এটা মিস্টার বাংলাদেশ ওয়েল, তুলনামূলকভাবে বেশ বড় এবং ভারী একটা রাউটার। এটা প্রায় 530 গ্রামের মতো ওয়েট, আর বিল্ড কোয়ালিটি মোর দ্যান ইমপ্রেসিভ। প্লাস্টিক বিল্ড, বাট কোয়ালিটি বিল্ড। ফিনিশিং অস্থির দিছে, প্রত্যেকটা কোনাকাঞ্চিতে নিখুঁতভাবে কাজ করা হয়েছে। কোনো একটা জায়গা আপনার দেখে মনে হবে না যে এই জায়গাটা এরকম না, ওই রকম হইলে ভালো হইতো। মডেল নাম্বার সহ এই রাউটারের পুরা নাম TP-Link Archer A9। এর ম্যাক্সিমাম স্পিডটা 2.4 GHz-এর জন্য থাকবে 600 Mbps, আর 5 GHz-এর জন্য 1300 Mbps থাকবে। TP-Link-এর এই একই স্ট্যান্ডার্ডের অর্থাৎ AC1900 এই স্ট্যান্ডার্ডের আরও একটি মডেল আছে, সেটা হচ্ছে TP-Link-এর C80। এই যে এইটা, তো এটারে আপনারা আবার ভুলে C6V3 মনে করেন না। দুইটার প্যাকেট কিন্তু একই রকম, রাউটার দেখতেও একই রকম, বাট কেনার আগে আপনাদেরকে এই জায়গাটা খেয়াল করতে হবে। এইখানে দেখেন AC1900 লেখা আছে। এই AC1900 মিলাইলে তখন আপনি দেখবেন C80 এবং A9 এই দুইটা একই স্ট্যান্ডার্ডের রাউটার। এখন C80 এই রাউটারের সাথে আপনি যদি A9 মডেলটাকে মিলান, তাহলে এখানে দেখতে পাবেন যে মোটামুটি একই রকম স্পেসিফিকেশন, হার্ডওয়্যার স্পেসিফিকেশন প্লাস সফটওয়্যার স্পেসিফিকেশন অলমোস্ট একই রকম থাকবে। ম্যাক্সিমাম থ্রুপুটও একই রকম, বাট পার্থক্য হচ্ছে আপনার C80 রাউটারের 4টা এন্টিনার 4টাই হচ্ছে এক্সটার্নাল, আর A9 মডেলটার 3টা এন্টিনা হচ্ছে এক্সটার্নাল, একটা হচ্ছে ইন্টারনাল। যেটা ভিতরে আছে ওটা দেখতে পাচ্ছেন না, ওইটা হচ্ছে 2.4 GHz-এর এন্টিনা। আর এখানে বাইরে যে দুইটা আছে, মানে বাইরে যে 3টা আছে, এই দুইটা হচ্ছে আপনার 5 GHz-এর, এইটা হচ্ছে 2.4 GHz-এর, আর ওই ইন্টারনালটা হচ্ছে 2.4 GHz-এর। দ্যাট মিনস 5 GHz-এর দুইটা এন্টিনা, 2.4 GHz-এর দুইটা এন্টিনা। তো আমি চিন্তা করছিলাম যে একটা এন্টিনা এখানে ভিতরে ঢুকাই দিল কেন, বাইর করে দিলেই তো একটা এন্টিনা বেশি দেখায়, বেশি দামে সেল করতে পারতো। তো লুকানো যে এন্টিনাটা, ওটা যদি তারা বাইরে নিয়ে আসতো তাহলে ব্যাপারটা অনেকটা এরকম দাঁড়াইতো, যেটা কিনা খুবই অড লাগতেছে এবং হিজিবিজি লাগতেছে দেখতে। তো ভিউয়ার্স, এখন আপনারা এই রাউটারের এন্টিনাগুলো সম্পর্কে জানেন এবং কয়টা কোন গিগাহার্টসে ইউজ করা হয় সেটাও জানেন। তবে এখানে উল্লেখ করার মতো বিষয় হচ্ছে 5 GHz-এ থাকা 1300 Mbps থেকে আপনি পাবেন 3x3 mu-mimo, অর্থাৎ মাল্টি ইউজার মিমো। মানে অ্যাকচুয়াল মিমো বলতে যেটা বোঝায় সেটা আর কি। তো mu-mimo নিয়ে আর কিছু বলার নাই আমার, কারণ এগুলো সবই আপনারা জানেন, আর বিশেষ করে আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা তো ডেফিনেটলি জানেন। তবে এই জায়গাতে নতুনভাবে যেটা বলতে চাই সেটা হচ্ছে, এই রাউটারের 2টা 5 GHz-এর এন্টিনা একত্রে 3টা স্ট্রিম দ্বারা আপনাদের 3টা ডিভাইসকে একসাথে অপারেট করবে।
এবং প্রতিটা স্ট্রিমে যে ব্যান্ডউইথ পাবেন তার পরিমাণ হচ্ছে 433 এমবিপিএস। টোটাল ধরেন 433 এমবিপিএস ইন্টু 3 মানে 1300 এমবিপিএস। এখন আপনার মোবাইল ফোনের মাধ্যমে যদি এই 433 এমবিপিএসের 3টা স্ট্রিমের একটার সাথে কমিউনিকেট করতে পারেন তাহলে আপনারা ফোনে কানেকশন স্পিডটা 433 এমবিপিএস পাবেন। আর যদি দুইটার সাথে করতে পারেন তাহলে 866 এমবিপিএস পাবেন। অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ, বাট আই থিঙ্ক আপনারা এই 866 এমবিপিএসের উপরে পাবেন না, কারণ বেশিরভাগ মোবাইল ফোনই, অর্থাৎ বেশিরভাগ না, মোটামুটি সব মোবাইল ফোনই 866 এমবিপিএসের উপরে আসলে পায় না, অর্থাৎ দুইটা স্ট্রিমের উপরে কিন্তু কমিউনিকেট করতে পারে না। তো যদি এরকম হয় যে দুইটা স্ট্রিমের সাথে আপনারা কমিউনিকেট করতে পারতেছেন একটার বদলে, তাহলে এটা আপনাদের গেমিংয়ের এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে ব্যাপক হেল্পফুল হবে। সো যেহেতু 5 গিগাহার্টসের একক ফ্রিকোয়েন্সিতে আপনারা 1300 এমবিপিএস, দ্যাট মিনস 1.3 জিবিপিএস স্পিড পাচ্ছেন, এর অর্থ হচ্ছে এই রাউটারটা ওয়াইফাইয়ের দিক থেকে একটা গিগাবিট রাউটার। এবার চলেন এটার ইথারনেট স্পিডটা জানার চেষ্টা করি। রাউটারের ইথারনেট পোর্টগুলোর সংখ্যা 5, তার মধ্যে একটা ওয়ান, বাকি 4টা ল্যান। প্রত্যেকটা পোর্টেরই সর্বোচ্চ স্পিড 1000 এমবিপিএস করে, অর্থাৎ ইথারনেট পোর্টগুলোর মাধ্যমে আইএসপি টু রাউটার এবং রাউটার টু ডিভাইস, এই দুই ধরনের কমিউনিকেশনের ক্ষেত্রেই আপনারা একটা 1000 এমবিপিএস এর কানেক্টিভিটি পাচ্ছেন, অর্থাৎ গিগাবিট কানেক্টিভিটি পাচ্ছেন। তার মানে সোজা কথা হচ্ছে আপনারা যদি এই রাউটারটাকে ল্যান পোর্টের দিক থেকে চিন্তা করেন, ওয়ান পোর্টের দিক থেকে চিন্তা করেন, অথবা ওয়াইফাইয়ের দিক থেকে চিন্তা করেন, একক ফ্রিকোয়েন্সিতে গিগাবিট সাপোর্ট পাচ্ছেন। দ্যাট মিনস এটা কিন্তু একটা অ্যাজ এ হোল পর্যদস্তুর গিগাবিট রাউটার, অর্থাৎ এটাকে আপনি একটা সম্পূর্ণ ফুল গিগাবিট রাউটার বলতে পারেন। এখন এই পোর্টগুলোর পাশাপাশি তারা আরেকটা পোর্টের ফ্যাসিলিটি রাখছে, সেটা হচ্ছে ইউএসবি পোর্ট। এই ইউএসবি পোর্টের মাধ্যমে আপনারা পোর্টেবল এইচডিডি অথবা পেন ড্রাইভ ইনসার্ট করতে পারবেন এবং সেগুলোতে থাকা বিভিন্ন ধরনের ডকুমেন্ট, ইমেজ, ভিডিও অথবা অডিও ফাইলকে ওয়াইফাই অথবা ল্যানের মাধ্যমে সবার সঙ্গে শেয়ার করতে পারবেন। এখানে এই জিনিসটা আই থিঙ্ক দাম হিসাব করে, রাউটারের কোয়ালিটি হিসাব করে একটু কিপটামি করা হয়েছে। তো এরকম দামের একটা রাউটারের কাছ থেকে ইউজাররা 3.0 পোর্ট একটা ডিজার্ভ করতেই পারে। এখন এই যে ধরেন একটা গিগাবিট রাউটার, এটা এখান থেকে আপনি যদি গিগাবিটের ফুল সাপোর্টটা পাইতে চান, তাহলে এই গিগাবিট কানেক্টিভিটির সঙ্গে সঙ্গে এই রাউটারের আদার্স কিছু ফিচার, কিছু স্পেসিফিকেশন, কিছু সুযোগ সুবিধা অবশ্যই থাকতে হবে, যেগুলো কিনা এই রাউটারের এই যে গিগাবিট আউটপুট এটার সাপোর্টিং স্টাফ হিসাবে কাজ করবে। এবং এইসব সাপোর্টিং স্টাফ যদি ঠিকঠাক মতো কাজ করে, তাহলে আপনি এটা ল্যান পোর্টের থেকে তো অবশ্যই আপনি এটার ওয়াইফাইয়ের যে কোনো রেঞ্জে গেলেও একটা ভালো এক্সপিরিয়েন্স কিন্তু আদায় করে নিতে পারবেন। তো এইসব সাপোর্টিং যে ইস্যুগুলো, সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে একটি কার্যকর বিম ফর্মিং। তো কার্যকর বিম ফর্মিং কেন বললাম? শুধু বিম ফর্মিংয়ের সঙ্গে কার্যকর বিম ফর্মিংয়ের পার্থক্য আছে। সব ধরনের রাউটারে কিন্তু বিম ফর্মিং দেয়, মোটামুটি এফইএম চিপ আছে এরকম যে কোনো রাউটারে কিন্তু বিম ফর্মিং দিবে আপনাকে। আপনি একটা এন সিরিজের রাউটারের কাছ থেকেও বিম ফর্মিং পাবেন, একদম লোয়ার এন্ডের অর্থাৎ ধরেন এসি 1200 বা এসি 750 রাউটারের কাছ থেকে আপনি কিন্তু বিম ফর্মিং পাবেন। বাট হায়ার এন্ডের যেসব রাউটারগুলো থাকবে তাদের বিম ফর্মিংটা ওই সকল বিম ফর্মিং থেকে একটু আলাদা থাকে। তখন কথা হচ্ছে যে এই রাউটারের বিম ফর্মিংটা অ্যাকচুয়ালি কতটুকু কাজ করতেছে সেটা এটার পারফরমেন্স টেস্ট করতে গেলেই বোঝা যাবে, এটার ওয়াইফাই এর পারফরমেন্স টেস্ট করতে গেলেই আমরা কিন্তু জিনিসটা বুঝতে পারবো। 5 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে মোবাইল কানেক্ট করে রাউটার থেকে প্রায় 45 ফিট দূরে আছি এখন আমরা। সিগন্যালের অবস্থাটা দেখেন অলমোস্ট ফুল। এবং আপনি যদি এই 45 ফিটকে স্কোয়ার ফিটে কনভার্ট করেন তাহলে এটা প্রায় 2000 স্কোয়ার ফিটের বেশি হয়। তো এই জায়গা থেকে আপনি কানেকশন স্পিডটা এখন দেখেন 390 এমবিপিএস পাওয়া যাচ্ছে। এবার গেম খেলে দেখি কি অবস্থা। তো গেমটা ইনিশিয়ালি স্টার্ট হতে একটু সময় নিচ্ছিল, বাট গেম প্লে ওয়াজ অসাম। এখানে একটু বলে রাখি, আমি এখন যে গেমটা খেলতেছি এটা গ্রাফিক্সের দিক থেকে রাউটারকে খুব বেশি প্রেশার না দিলেও গেমের মুভমেন্ট এবং অ্যাকশন এতটাই ইন্টেন্স, যদি আপনার পিং অথবা জিটার পার্সেন্টেজ রাউটার যদি ঠিকভাবে মেনটেন করতে না পারে, তাহলে কিন্তু আপনার টোটাল এক্সপিরিয়েন্স একদম ডিস্ট্রয় হয়ে যাবে। এবং এই ক্ষেত্রে ইন্টারনেট কানেকশনেরও একটা ভূমিকা আছে এবং সেটাও কিন্তু বেশ ভালোই থাকতে হবে। সো এটার ওয়াইফাই থেকে আমরা 2000 স্কোয়ার ফিট দূরে গিয়ে যেরকম কানেকশন স্পিডটা পাইছি, এটা মোটামুটি মানের যেসব ডুয়েল ব্যান্ড রাউটারগুলো থাকে সেগুলোর একদম কাছ থেকে পাওয়া যায়। অর্থাৎ আপনি 5 গিগাহার্টজের একদম কাছ থেকে দাঁড়ায়া দেখা যাচ্ছে 390 এমবিপিএস বা 400 এমবিপিএসের একটা কানেক্টিভিটি পাবেন একটু দূর থেকে। বাট এটার ক্ষেত্রে আমরা কিন্তু প্রায় 2000 স্কোয়ার ফিট দূর থেকে আমরা রেঞ্জটা পাইছি এবং আপনারা দেখছেন যে খুব ভালো মতোই পাইছি জিনিসটা। এবং এখান থেকে আসলে বোঝা যায় যে দূরে থাকা ডিভাইসগুলোর জন্য এই রাউটারের ফ্রিকোয়েন্সিতে ডাটা কনসেন্ট্রেশনটা কতটা অ্যাকুরেট। এবার আসেন এই যে গিগাবিট কানেক্টিভিটি, এইটাকে সাপোর্ট দেওয়ার জন্য এই রাউটারের ফার্মওয়্যারের মধ্যে কী কী আছে সেটা দেখি। তো প্রথমে শুরু করবো একটা ওয়্যারলেস ফিচার দিয়ে
এবং এই ফিচারটা আপনি আইএসপির কাছ থেকে যে ব্যান্ডউইথটা নিয়েছেন তার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করবে। এটার নাম হচ্ছে এটিএফ অর্থাৎ এয়ার টাইম ফেয়ারনেস। এবং এই এটিএফ আবার একটা টেকনোলজির উপর বেস করে কাজ করে যার নাম টিডিএমএ অর্থাৎ টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। হোল্ড অন, ব্যাপারটা আসলে এত কঠিন কিছু না, আমি খুব সহজ করে বুঝিয়ে দিচ্ছি। একটা বাসায় তো আসলে অনেক ধরনের ডিভাইস থাকে, কোনোটা স্লো থাকতে পারে, কোনোটা ফাস্ট, কোনোটা ওল্ড, আবার কোনোটা একেবারে লেটেস্ট। এখন পুরনো যে ডিভাইসগুলো থাকবে আপনাদের বাসায় সেগুলো কাজকর্ম তো অবশ্যই একটু স্লো থাকবে, এটা আপনারা সবাই বুঝতে পারতেছেন। তো এই স্লোয়ার ডিভাইসগুলো কী করে, রাউটারের স্টিম দখল করে বসে থাকে। তো একটা রাউটারের স্টিম যখন এই স্লোয়ার ডিভাইসটা দখল করে বসে থাকবে, তখন ওই স্লোয়ার ডিভাইসের কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত ওই স্টিম কিন্তু অন্য কোনো ডিভাইসের পিছনে আর কাজ করতে পারে না। সো ফাস্টার ডিভাইসগুলোকে ওই স্লোয়ার ডিভাইসের কাজ কখন শেষ হবে তারপরে আমি স্টিমটা দখল করব, এর জন্য বসে থাকতে হয়। সো আমার কথা হচ্ছে, আমি যদি বসেই থাকি স্টিমের জন্য, তাহলে আমার এত ফাস্টার রাউটার কিনে লাভ কি, আর অথবা এত ফাস্টার ডিভাইস কিনেই বা আমার লাভটা কি? তো মূলত এই সমস্যা থেকে উত্তরণ ঘটানোর জন্যই এই রাউটারে এটিএফ সংযোজন করা হয়েছে। তো এটিএফ কী করে, স্লোয়ার ডিভাইসের অংশ থেকে বেশ কিছু সময় কাট করে নিয়ে আসে আপনাদের ফাস্টার ডিভাইসগুলোর পিছনে খরচ করার জন্য। তার মানে হচ্ছে সে স্লোয়ার ডিভাইস এবং ফাস্টার ডিভাইস এগুলো হিসাব করে টাইম ম্যানেজমেন্ট করে। তো এই টাইম ম্যানেজমেন্ট করা এই জিনিসটাই, এটিএফের এই জিনিসটা এই রাউটার ছাড়া কিন্তু আরও 2টা রাউটার বা 2-3টা রাউটারে আছে TP-Linkর। তার মধ্যে C80টা একটু আগে দেখাইলাম, C6V3-তে আছে এবং C64 এই রাউটারটাতে আছে। এছাড়াও এই রাউটারের ফার্মওয়্যারে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে স্মার্ট কানেক্ট। এবং এই স্মার্ট কানেক্টের মাধ্যমে আপনারা এই রাউটারের 2.4 GHz এবং 5 GHz এই দুইটাকে সাইমালটেনিয়াসলি ইউজ করতে পারবেন। এটা আপনার ডিভাইসকে তার দক্ষতা, ক্ষমতা এবং কাজের মেরিট অনুসারে দরকারি ফ্রিকোয়েন্সিতে কানেক্টেড রাখবে। তার মানে আপনি যে কাজটা করতেছেন সেটা কোন ফ্রিকোয়েন্সি দিয়ে করলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে সেটা এই রাউটার ডিসাইড করে দেবে, আপনি না। আর যদি কেউ চান যে না, ডিসিশন আমি নিজের কাছেই রাখবো, ওর হাতে ছাড়বো না, তাহলে আপনারা ফার্মওয়্যারে গিয়ে স্মার্ট কানেক্টটা বন্ধ করে রাখবেন। ওয়াইফাই সিকিউরিটি হিসাবে এই রাউটারে একদম লেটেস্ট প্রোটোকলটাই দেওয়া আছে, সেটা হচ্ছে WPA3। যাই হোক, একটা শক্তিশালী প্যারেন্টাল কন্ট্রোলও কিন্তু এই রাউটারে আছে। ইউজারদের জন্য একদম আলাদা আলাদা প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন, কে কোথায় অ্যাক্সেস করতে পারবে, কি করতে পারবে না পারবে সব কিছু ডিসাইড করে দিতে পারবেন। কে কি করছে, কখন করছে, কোথায় যাচ্ছে, কি করছে, সব চাইলে আপনি মনিটর করতে পারবেন। সো রাউটারের দাম অনুসারে প্যারেন্টাল কন্ট্রোলটা ঠিকঠাক থাকলেও কোয়ালিটি অফ সার্ভিস নিয়ে আমি খুব একটা সন্তুষ্ট না। তো দাম হিসাব করলে কোয়ালিটি অফ সার্ভিসটা অতটা ইমপ্রেসিভ না, অ্যাজ ইউজুয়াল অন্য নর্মাল রাউটারগুলোর মতোই, মানে ঠিক আছে, জাস্ট ওকে। কোয়ালিটি অফ সার্ভিসের কমন অপশনটাই এখানে পাবেন, অর্থাৎ কোয়ালিটি অফ সার্ভিস বাই ডিভাইস। বাট এই দামের অন্য রাউটারে কোয়ালিটি অফ সার্ভিস বাই অ্যাপ্লিকেশনটাও কিন্তু দেখা যায়, যেটা কিনা খুবই ইফেক্টিভ, স্পেশালি নির্দিষ্ট কিছু অ্যাপ্লিকেশন ইউজ করার ক্ষেত্রে। যেমন ধরেন যে গেমস অথবা ভিডিও স্ট্রিমিং অথবা ডাউনলোডস, এই ধরনের অ্যাপ্লিকেশনে আপনি যদি বাসার কাউকে বিশেষ কোনো প্রায়োরিটি দিতে চান, তাহলে কোয়ালিটি অফ সার্ভিস বাই অ্যাপ্লিকেশনটা আপনার জন্য অনেক কার্যকর। তো রাউটারের যে লেভেল, সেই হিসাবে আমার কাছে কোয়ালিটি অফ সার্ভিস বাই ডিভাইস এই জিনিসটা খুবই লিমিটেড মনে হয়েছে। ফার্মওয়্যারে আরও পাবেন আপনারা অ্যাক্সেস কন্ট্রোল, অর্থাৎ QR কোড ইস্যু নিয়ে যারা ঝামেলা যুক্ত আছেন তারা চাইলে এই অপশনটা ব্যবহার করে ঝামেলা মুক্ত হতে পারবেন। এছাড়াও পারফরমেন্স বান্ধব আরও অনেকগুলো অপশন আছে, এগুলো নিয়ে আমি অন্য কোনো একটা ফার্মওয়্যার পরিচিতিমূলক ভিডিও তৈরি করব খুব শীঘ্রই, সেটাতে আপনারা ইন ডিটেলস জানতে পারবেন। তো এই রাউটারে একটা কোয়ালকমের CPU ইউজ করা হয়েছে, সেটা সিঙ্গেল কোরের এবং সেটা হচ্ছে 780 মেগাহার্টসের। এবং এর সাথে আপনারা আরও পাবেন 128 মেগাবাইটের র্যাম এবং সেম সাইজের ফ্ল্যাশ মেমোরি। তো রাউটারের যা দাম তাতে আসলে 780 মেগাহার্টস এবং সিঙ্গেল কোর এই দুটো টার্ম আমার কাছে খুব অড লাগতেছে, অর্থাৎ আমার কাছে বেশ কমই মনে হইতেছে। তো কম বেশি এগুলো হচ্ছে আপেক্ষিক ব্যাপার। পারফরমেন্স যদি রাউটার ঠিকঠাক মতো দিতে পারে তাহলে তার সমস্যা হওয়ার কথা না। তো পারফরমেন্স তো ভালোই পাইলাম, একদম মারাত্মক, দুর্দান্ত, অথবা আপনি এটাকে ইমপ্রেসিভ বলতে পারেন, একেবারে ইমপ্রেসিভ পারফরমেন্স এই রাউটারের। আপনি HD বলেন অথবা 4K স্ট্রিমিং বলেন অথবা গেমিং বলেন, যে কোনো সেক্টরেই এই রাউটারের যে পারফরমেন্স সেটা কিন্তু অসাধারণ ছিল। তো এই জন্যই বললাম যে বিল্ড কোয়ালিটি, তারপরে আপনার হার্ডওয়্যার ফিচার, সফটওয়্যার ফিচার অথবা যে পারফরমেন্স, এগুলো মিলিয়ে আপনি যদি মোটামুটি হ্যান্ডসাম অ্যামাউন্টের একটা ভালো মানের রাউটার কিনতে চান, তাহলে আপনি Archer A9 এটাকে লিস্টে রাখতে পারেন। তো অনেকে বলবেন যে ভাই, এই দাম দিয়ে তো অন্য অনেক ব্র্যান্ডের Wi-Fi 6 রাউটার পাওয়া যায়। এটা আমি জানি যে এই দামে Wi-Fi 6 এর রাউটার আছে, বাট আমি আপনাদেরকে বলি আজকে একটা কথা। আপনারা যদি Wi-Fi 6 এর যে WFDMA 1024 QAM, BSS কালার, TWT অর্থাৎ টার্গেট ওয়েক টাইম, এই স্পেশালাইজড ফিচারগুলোকে আপনারা যদি অ্যাকুরেটলি, অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করতে চান, আপনাদেরকে কমপক্ষে TP-Linkর AX20 ইউজ করতে হবে। এবং এই কথাটা আমি শুধু আজকে না, আমি আগেও একদিন একটা ভিডিওতে বলেছি যে ভাই, মানি টক্স, টাকা কথা বলে।
আপনি ভালো মানের একটা ওয়াইফাই 6 এর রাউটার কেনেন, 4000 টাকা 5000 টাকার একটা ওয়াইফাই 6 রাউটার আপনার 7000 টাকার একটা বা 8000 টাকার একটা ওয়াইফাই 6 রাউটারের সমান পারফরমেন্স কখনোই দিবে না। 50% দামে আপনি অ্যাকুরেট পারফরমেন্স জীবনেও পাবেন না, এটা পাগলরে বললেও কেউ বিশ্বাস করবে না। তো ভিডিওটা ইনফরমেটিভ লাগলে লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। খুব শীঘ্রই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, এরকম নতুন কোনো রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন এবং সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।